একজন গরিব অনাথ ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। একটা ঝুপড়ি হোটেলের মালিক তাকে আশ্রয় দেয়, খাওয়া পড়া চালায়, স্কুলে ভর্তি করে। ছেলেটি পড়াশোনা করে এসপির পদে চাকরি পায়। এদিকে হোটেলের মালিক হোটেল বন্ধ করে দিয়ে অসহায় হয়ে পড়ে। ছেলেটির সাথে হোটেল মালিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ছেলেটি কি তারপর হোটেল মালিকের কথা মনে রেখেছিল? প্রতিদানে কি কিছু করেছিল, নাকি সবকিছু ভুলে গিয়েছিল? সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন শুরু করি আজকের গল্প। একদিন এক এসপি সাহেব তার সরকারি গাড়ি করে একটা জায়গায় এসে কিছু খুঁজতে থাকেন। তিনি লোকজনকে জিজ্ঞেস করেন, এখানে একটি মহারাজা হোটেল নামে অতি সাধারণ ছোট্ট একটি হোটেল ছিল, সেটা কোথায়? আর তার যে মালিক তিনিই বা কোথায়? তখন একজন বলেন, স্যার, ওই হোটেলটার জায়গাতেই তো এই বড় হোটেলটা তৈরি হয়েছে। এসপি অরুণবাবু দেখলেন যুবক ঠিক কথাই বলেছে, কারণ তখন তার মনে পড়ল মহারাজা হোটেলের সামনেই একটা গাছ ছিল। সেই গাছটা নেই, তার মানে কেটে ফেলা হয়েছে। আর তার থেকে কিছুটা দূরে যে গাছটা ছিল সেটি এখনো আছে। তখন এসপি অরুণবাবু জিজ্ঞেস করলেন, তাহলে সেই যে ছোট্ট হোটেলটা চালাতেন সেই সুনীলবাবু এখন কোথায়? যুবকটি বলল, তা তো বলতে পারবো না। অরুণবাবু দিশাহারা হয়ে পাশে একটা রাস্তার ধারে চা দোকানের বেঞ্চে বসে পড়লেন। চায়ের দোকানদার এক গ্লাস চা বাড়িয়ে দিলেন। অরুণবাবু চা খেতে না বসলেও তিনি না করলেন না। নিজের অজান্তেই চায়ের গ্লাসটা হাতে ধরলেন। অরুণবাবুর চায়ের গ্লাস হাতেই ধরা থাকলো, আর তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। তাই দেখে চায়ের দোকানদার ভাবল, এত বড় একজন অফিসার শুধু শুধু এরকম ভাবে কেন কাঁদছে? সে বলল, বাবু, আপনি কাঁদছেন? অরুণবাবু বললেন, হ্যাঁ, ওই ছোট্ট ঝুপড়ি হোটেলের এবং তার মালিকের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। সেই হোটেল এখন নেই, আর সেই মালিক কোথায় আছেন, কেমন আছেন আমি এখন জানি না, তাই আমি কাঁদছি। স্যার, আপনি একজন এত বড় পোস্টের মানুষ, অথচ আপনার সঙ্গে একটা ছোট্ট হোটেল এবং সেই হোটেল মালিকের কি সম্পর্ক? তখন অরুণবাবু বললেন, সম্পর্ক আছে। সম্পর্কটা রক্তের না থাকলেও বাবা ছেলের যেমন সম্পর্ক, একজন ভক্তের সঙ্গে ভগবানের যেমন সম্পর্ক, সেই সম্পর্কই তার সাথে আমার ছিল। এত ভালো সম্পর্ক ছিল? তাহলে তো আপনারই জানার কথা সে কোথায় আছে। অরুণবাবু আস্তে করে বললেন, হ্যাঁ, জানার কথা ছিল, কিন্তু জানা নেই। চায়ের দোকানদার বলল, কেন? তাহলে শুনুন সেই কথা। এই বলে অরুণবাবু তার অতীতে ফিরে যান এবং ধীরে ধীরে বলতে শুরু করেন, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এক দুর্ঘটনায় আমার বাবা মায়ের একসাথে মৃত্যু হয়। তারপর আমি কাকা কাকিমার কাছেই ছিলাম, কিন্তু তারা ভালোভাবে খেতে পড়তে দিত না। তখন আমার দিদা এসে আমাকে মামার বাড়িতে নিয়ে যায়। মামা খুব একটা খারাপ না হলেও মামি ভালো ছিল না। সে আমাকে কাজ করিয়ে নিত, কিন্তু ঠিকমতো খেতে দিত না। আমি একদিন শুনলাম মামি দিদাকে বলছে, তোমার নাতিকে খেতে দিয়েছি, আজ তোমায় খেতে দিতে পারবো না। আর এই কথা যদি তোমার ছেলেকে বলো তাহলে তার ফল হবে আরো বেশি খারাপ। আমি সেদিন ভেবেছিলাম, আমি তো ঘরের এত কাজ করছি, তারপর কোনো রকমে খেতে পাচ্ছি, কিন্তু আমার খাওয়ার জন্য যদি দিদার খাওয়ার বন্ধ হয়, তার থেকে ভালো আমার অন্য কোথাও চলে যাওয়া এবং কোনো কাজকর্ম করা। তাই পরদিন ভোরবেলায় কাউকে কিছু না বলে আমি বেরিয়ে পড়ি এক অজানার উদ্দেশ্যে। তারপর সারা দিন ধরে অনেককেই কাজ দেওয়ার জন্য বললাম, কিন্তু কেউই আমাকে কাজে নিল না। সারাদিন ঘুরতে ঘুরতে আমি খিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠলাম। আর তখনই আমার চোখে পড়েছিল এখানে ঝুপড়ি হোটেলটা। গিয়ে বললাম, আমাকে একটু জল দেবেন? হোটেলের মালিক সুনীলবাবু আমাকে জল খেতে দিয়ে বললেন, তুমি কি ভাত খাবে? আমি বললাম, হ্যাঁ খাবো, কিন্তু আমার কাছে তো পয়সা নেই। তিনি বললেন, পয়সা দিতে হবে না, তুমি আগে খাও। আমার গোগ্রাসে খাওয়া দেখে তিনি সেদিন বুঝতে পেরেছিলেন আমি কতটা ক্ষুধার্ত। তাই খাওয়া শেষে আমাকে কাছে ডেকে জিজ্ঞেস করেছিলেন, কোথায় বাড়ি, যাবি কোথায়? আমি বলেছিলাম, আমার কোনো বাড়ি নেই, আমার যাবার কোনো জায়গা নেই। তিনি বললেন, কেন এমন বলছিস কেন? আমি তার মায়াভরা প্রশ্নের উত্তরে আমার সমস্ত কিছু বলেছিলাম। আমার যে পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল তাও বলেছিলাম। সব শুনে উনি বলেছিলেন,
তুই এখানেই থাক, কাজ তেমন কিছু একটা করতে হবে না, তবে একটু আধটু দরকার হলে আমাকে সাহায্য করিস। তবে হ্যাঁ, তোকে আমি স্কুলেও ভর্তি করে দেব, তুই পড়াশোনা করবি। তারপর আমাকে স্কুলে ভর্তি করে দিলেন। আমি ক্লাস 8-এ ভর্তি হয়ে আবার পড়াশোনা শুরু করলাম। তার অনুগ্রহে আমার খাওয়া দাওয়া, পড়াশোনা সমস্ত কিছু চলতে থাকলো। তিনি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। আমিও সুনীলবাবুকে বাবা ডাকতে শুরু করলাম। মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে আমার ভালো রেজাল্টও হলো। তারপর তিনি আমাকে এখান থেকে শহরে পাঠালেন পড়াশোনার জন্য। আমাকে প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠাতেন। আমি জানতাম তিনি কত কষ্ট করে রোজগারের টাকা থেকে আমাকে পাঠাতেন। তাই আমিও ওখানে গিয়ে পড়াশোনার সাথে সাথে উপার্জনের চেষ্টা করলাম। কিছু টিউশন দেখে নিয়ে পড়াতে থাকলাম। বছরখানেক পর একবার যখন এলাম, তখন ওনার হাতে কিছু টাকা তুলে দিয়েছিলাম, কারণ যে টাকা উনি পাঠাতেন আমার সেটা খরচা হতো না। আর সেই টাকা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, এবং তার সাথে আমার টিউশনের কিছু টাকা বেঁচে যেত, সেটাও দিয়েছিলাম। প্রথমে উনি টাকাটা নিচ্ছিলেন না, বলেছিলেন তুই রেখে দে, তোর দরকার লাগতে পারে। অনেক অনুরোধ করার পর আমি যখন বলেছিলাম, বাবা, আমি যদি তোমার নিজের ছেলে হতাম তাহলে তুমি এই টাকা নিতে না? অবশ্যই নিতে। বাবা আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, না রে না, তুই তো আমার ছেলে। তবে পরে যদি টাকার দরকার হয় তাহলে আমাকে অবশ্যই চিঠি লিখে জানাবি, আমি টাকা পাঠিয়ে দেব। তবে তারপর আর টাকা পাঠানোর দরকার পড়েনি, কারণ আমি আমার খরচ টিউশন পড়িয়েই চালিয়ে নিতাম। টাকার দরকার হতো না বলেই চিঠিপত্রের আদান প্রদান কমে গেল। আমিও পড়াশোনা আর টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় এখানে আসা কম হয়ে গেল। শেষ দিকে দু একটা চিঠির উত্তর পাইনি বলে আমি অভিমান করে আর চিঠি পাঠাইনি। তারপর আমি সবকিছু ভুলে গিয়ে পুরোপুরিভাবে পড়াশোনায় মনোনিবেশ করলাম, এবং আমি ইউপিএসসি পরীক্ষায় পাশ করে এসপির পদে নিযুক্ত হলাম। আমি নিজে এসে বাবাকে সারপ্রাইজ দেব বলে খবরটা আর চিঠি লিখে জানাইনি, কিন্তু এমন যে হতে পারে আমি কল্পনাও করিনি। চায়ের দোকানদার বলল, সুনীলবাবুর বাড়ির আর কারো সাথে আপনার যোগাযোগ নেই? অরুণ বলল, না, এমনকি চিঠিপত্র এই ঠিকানাতেই আদান প্রদান হতো। তার স্ত্রীকে আমি মা বলতাম, আর দুই মেয়ে সুতপা ও সুমনাকে আমি বোন বলতাম। তারা আমার থেকে ছোট ছিল। আমি কখনো গ্রামের বাড়ি না গেলেও তারা কয়েকবার এখানে এসেছিল। তখনই আমার সাথে তাদের দেখা এবং কথাবার্তা হয়েছিল। তাদের মুখগুলো মনে পড়ে আমার আরো বেশি কষ্ট হচ্ছে। তারা সবাই আমাকে এতটাই আপন করে নিয়েছিল যে আমি তখনই ঠিক করেছিলাম, জীবনে আমি যে অবস্থাতেই থাকি না কেন তাদের পাশেই থাকব। অথচ আজ আমি তাদের কাছ থেকে এইভাবে হারিয়ে গেলাম। চায়ের দোকানদার বলল, আপনি ওই বড় হোটেলটায় গিয়ে একবার খোঁজ নিতে পারেন, যদি তারা কেউ কিছু বলতে পারে। ঠিক তখনই একটা কথা মনে পড়ে অরুণবাবুর চোখ দুটি চকচক করে উঠল। তার বাবা সুনীলবাবু বলতেন, হোটেলের সামনেটা সরকারি জায়গা হলেও ছোট্ট হোটেলটা যেটুকু জায়গায় ছিল সেটা তার নিজের কেনা জায়গা ছিল। কাজেই বড় হোটেল মালিকের সাথে যখন জমি জায়গা কেনা বেচা হয়েছে তখন দলিলে তার ঠিকানা অবশ্যই থাকবে। তাই অরুণ ওখান থেকে ঠিকানা নিয়ে পরদিন সকালেই গাড়ি নিয়ে সেই গ্রামের বাড়িতে যায়। গিয়ে জানতে পারে 1 বছর আগে সুনীলবাবু মারা গেছেন। অরুণ কথাটা শুনে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর জিজ্ঞেস করে, কি করে এমন হলো? বাবার কি হয়েছিল? সুতপা বলল, বাবার শরীর ভালো যাচ্ছিল না বলে বাবা হোটেলটা বিক্রি করে দেওয়ার কথা ভাবছিল। তখনই একজন বিজনেসম্যান ভালো দামে আমাদের হোটেলের জায়গাটা কিনে নিতে চায়। তাই বাবা আর না করেনি, বিক্রি করে দিয়ে বাড়ি আসে। এরপর বাড়িতেই থাকতো এবং আমাদের অল্প কিছু জমি আছে সেটা দেখাশোনা করত। তারপর গত বছর বাবার শরীর খারাপ করেছিল, তবে এত তাড়াতাড়ি কিছু হয়ে যাবে তা আমরা ভাবতেও পারিনি। অরুণের বুক ঠেলে কান্না বেরিয়ে আসে। সুতপা, সুমনা ও সুনীলবাবুর স্ত্রী সুরমা দেবীও কাঁদতে থাকেন। সুরমা দেবী বলেন, বাবা, তোর কথাও খুব বলতো, তুই যে আবার আমাদের কাছে এসেছিস তার জন্য আমার খুব ভালো লাগছে। তোর বাবা যাওয়ার পর 2 মেয়েকে নিয়ে আমাদের যেভাবে দিন কাটছে। অরুণ বলল, আর কোনো চিন্তা নেই মা, এখন থেকে সব দায়িত্ব আমার। এরপর কিছুক্ষণ থেকে সে বিদায় নিল। সুমনা আর সুতপা কিছুতেই দাদাকে এত তাড়াতাড়ি ছাড়তে চায় না। অরুণ বলল,
একদিন পরেই সে আবার আসবে এবং সারা দিন থাকবে। একদিন পরে অরুণ আবার এলো। তাদের তিনজনের জন্য জামা কাপড় ও অনেক জিনিসপত্র নিয়ে এলো এবং মায়ের হাতে বেশ কিছু টাকা দিয়ে বলল, এগুলো সংসার খরচের জন্য, আমি পরের মাসে আবার দিয়ে যাব। মা খুশি হয়ে বলল, কিন্তু এত টাকা নিয়ে কি করব? অরুণ বলল, রাখো, সংসারের কাজে খরচা করবে। সুরমা দেবী সুনীলবাবুর ছবির সামনে গিয়ে বলল, এই দেখো, আমাদের ছেলে আমাকে কত টাকা দিয়েছে। তুমি বারবার বলতে আমাদের নিজের ছেলে না থাকলেও আমার একটা ছেলে আছে, যে আমার নিজের ছেলের থেকে কোনো অংশে কম নয়। তোমার কথা আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তুমি দেখো, তোমার সেই ছেলে আজ মানুষের মতো মানুষ হয়েছে, কিন্তু এত বড় হয়েও সে আমাদেরকে ভুলে যায়নি। অরুণের প্রতি তোমার সেদিনের সেই উপকার আমাদের যে এত কাজে আসবে আমি ভাবতেও পারিনি। এরপর অরুণ তার কাজের ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যেই ছুটির দিনগুলোতে মায়ের কাছে আসতো, খোঁজ খবর নিত, টাকা পয়সা দিয়ে যেত। বোনেদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস নিয়ে আসতো। এক সময় অরুণ তার মাকে বলে, মা, আমার বোনেরা তো অনেক বড় হচ্ছে, এবার তো এদের বিয়ে দিতে হবে। মা বলল, হ্যাঁ বাবা, সে তো দিতে হবে, তবে পছন্দ মতো পাত্র কোথায় পাই? আর ভালো পাত্র, সে তো অনেক খরচ খরচা। অরুণ বলল, মা, তোমার এই ছেলে থাকতে তুমি এত কেন চিন্তা করছো? পাত্র আমি ভেবেই রেখেছি। এখন তোমার অনুমতি পেয়ে গেছি, তাই আমি কথা বলবো। পরের বার এসে অরুণ বলল, পাত্র ঠিক হয়ে গেছে, আমি দুই বোনের একসাথেই বিয়ে দিতে চাই। পাত্র হিসাবে দুজনেই খুব ভালো, দুজনেই সরকারি চাকরি করে, পরিবারও খুব ভালো। এখন শুধু দুই পক্ষের পছন্দ অপছন্দের অপেক্ষা। এরপর পাত্রপক্ষ মেয়ে দেখতে আসেন এবং তাদের মেয়ে পছন্দ হয়ে যায়, কারণ সুতপা ও সুমনা দুজনেই দেখতে বেশ সুন্দরী। অরুণ সুতপা আর সুমনাকে ডেকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করে, ছেলে পছন্দ হয়েছে তো? হ্যাঁ দাদা, তুমি যখন পছন্দ করেছো তখন আমাদেরকে আর অপছন্দ হতে পারে? অরুণ তার মাকে নিয়েও তাদের দুজনের বাড়ি দেখিয়ে আনেন। সুরমা দেবী খুবই খুশি। তাদের পক্ষে এত বড় বাড়ির সাথে আত্মীয়তা করা যেন স্বপ্ন ছিল, তবুও অরুণের জন্যই এটা সম্ভব হচ্ছে। এরপর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পাত্র ভালো, পাত্রের বাড়ির লোকও ভালো, তাই বোনেদের কোনো সমস্যা নেই, বরং তারা সুখ শান্তিতে বসবাস করতে থাকে। বোনেদের বিয়ের পরই অরুণ সুরমা দেবীকে নিজের কাছে নিয়ে চলে যায়, কারণ একা একা গ্রামের বাড়িতে তিনি কেন পড়ে থাকবেন। তাই মা ছেলে একসাথে সুখ শান্তিতে বসবাস করতে থাকে। সুরমা দেবী অরুণকে বলেন, বাবা, তুই আগের জন্মে আমার নিজের ছেলে ছিলি, না হলে এভাবে কেউ কারো জন্য করতে পারে না। আজকাল নিজের ছেলেই তার মা বাবাকে ভালো করে দেখে না, আর তুই আমার জন্য, তোর বোনেদের জন্য এত কিছু করছিস। সত্যিই আমরা খুব ভাগ্যবান যে তোকে পেয়েছি। শুধু দুঃখ একটাই, যার জন্য আমরা তোকে পেয়েছি সে কিছু দেখে যেতে পারল না। এরপর মা আর দুই বোন অরুণের বিয়ের কথা ভাবতে থাকলো। একদিন ছোট বোন সুমনা সামনের রবিবার ছুটির দিনে অরুণকে তাদের বাড়ি যেতে বলল। অরুণ ভাবলো কোনো দরকার আছে অথবা কোনো অনুষ্ঠান আছে, তাই মাকে নিয়ে সুমনার বাড়ি গেল। কিন্তু গিয়ে দেখলো সেরকম কিছুই নেই। সুমনা একটি মেয়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দিল। মেয়েটির নাম অর্পিতা। অর্পিতা শিক্ষিত, ভদ্র এবং দেখতে খুবই সুন্দরী। সুমনা বলল, দেখো তো দাদা, অর্পিতাকে তোমার পছন্দ আছে কিনা? অরুণ ও অর্পিতা দুজনেই লজ্জায় মুখ নিচু করল। সুমনা তাদেরকে একান্তে কথা বলতে দিয়ে চলে এলো। তারা দুজন দুজনকে দেখে মুগ্ধ হয়ে গেল। বেশ কিছুক্ষণ কথা বলল তারা, দুজন দুজনকে ভালো লেগে গেল। তার কিছুদিন পরই দুই বোন মিলে অর্পিতার বাড়ির লোকের সাথে কথা বলে অরুণ ও অর্পিতার বিয়ে সম্পন্ন করল। অরুণ অবশ্য কোনো উৎসব অনুষ্ঠানে গেল না, খুবই সাধারণভাবে বিয়ে করল। সুরমা দেবীও খুব খুশি, ছেলে না থেকেও ছেলের সান্নিধ্য তিনি পাচ্ছেন। আজ মেয়েরা দূরে থাকলেও আরেক মেয়ে তার কাছে এসেছে। সারাটা জীবন কষ্টের মধ্যে থেকেও শেষ জীবনটা যে এত সুন্দর হয়ে উঠবে এটা তিনি কল্পনাও করতে পারেননি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আমি গোপীকান্ত বাগ, নিবেদনে গোপীকান্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তবে গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথেই পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার।